এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার যে একটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেটি খুব দ্রুতই উঠে যাচ্ছে, উইথড্র করে নিচ্ছে এই সরকার। সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। ফলে ট্রানজিশন অফ পাওয়ার, ক্ষমতা হস্তান্তর যদি করতে হয় তাহলে শেখ হাসিনাকেই করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে এই বছর 31শে ডিসেম্বরের আগেই ফিরবেন। আওয়ামী লীগের পরিবর্তে একটা দল, লীগ নামে একটা দলকে বাংলাদেশে তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা, এরা কি বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে কিনা, এদের উদ্দেশ্য কি, এরা কি একটা বিকল্প আওয়ামী লীগ হতে চাচ্ছে কিনা। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এখনো মিটিং করছেন ভারতীয় হাই কমিশনার। তাহলে হঠাৎ করে রাষ্ট্রদূতের সাথে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে প্রণয় বর্মার এই যে বৈঠক, বিশ্বসূত্রে আমরা এই তথ্যটা পেয়েছি। এই ইউনূসের আরো একটি ক্ষমতার উৎস আছে, সেটা কারা বলুন তো? আপনি, মানে জনগণ। তার টিকে থাকার আসল জোর আসলে তিন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার যে একটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেটি খুব দ্রুতই উঠে যাচ্ছে, উইথড্র করে নিচ্ছে এই সরকার, এমন একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডক্টর ইউনূসের বক্তব্যে। তার মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসছে, নাম্বার 1। নাম্বার 2, ডক্টর ইউনূসের মধ্যে ক্ষমতার লোভ জেগে বসেছে কিনা। যেই ব্যক্তির বয়স আজকে 85 বছর, তাকে যদি কেউ 5 বছর, 10 বছর, ইভেন 50 বছর পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দেয়, তিনি ওয়েলিংলি ভাবে গ্রহণ করছেন। তার মানে তিনি ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছেন, তার কাছে এটি ভালোই মজা লাগছে। তাই খুব দ্রুতই মনে হয় তিনি ক্ষমতার চেয়ার ছাড়বেন না, তার কথাই মনে হচ্ছে। তার মানে নব্য এক ফ্যাসিবাদের কবলে বাংলাদেশ পড়ে গেল কিনা। মেহেদী হাসান জিজ্ঞাসা করেছিলেন, অন্যান্য রাষ্ট্রে, যে সকল রাষ্ট্রে অভ্যুত্থান পরবর্তী ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারা 3 মাস বা 6 মাস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। সেক্ষেত্রে ডক্টর ইউনূস সময়কে প্রলম্বিত করছে কিনা বা সময়ের অপব্যবহার করছে কিনা, কেন নির্বাচন দিচ্ছে না, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা কেন দেওয়া হচ্ছে না, বা তার সরকারের মেয়াদ কতদিন, এটি সাংবাদিক মেহেদী হাসান জিজ্ঞাসা করার উত্তরে ডক্টর ইউনূস বলেছিলেন, তার সরকারকে কেউ কোনো সময়সীমা বেঁধে দেয়নি, বরং তার সরকার কতদিন থাকবে সেটি তারা নিজেরা ডিসাইড করবে। কল্পনা করতে পারেন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা কখন বলতে পারে? যখন তার সেই ধরনের একটি অবস্থান তিনি তৈরি করে নিতে পারেন, যখন তার মধ্যে ক্ষমতার লোভ জেগে বসে তার মধ্যেও এক ধরনের ফ্যাসিবাদী চরিত্র ফুটে ওঠে। না হলে 85 বছর যার বয়স, এই সাংবাদিক মেহেদী হাসান তাকে জিজ্ঞাসা করেছিল যে সময়টি প্রলম্বিত হচ্ছে কিনা। তিনি উত্তরে বলেছিলেন যে অনেকে তো আমাকে বা আমার এই সরকারকে 5 বছর, 10 বছর, ইভেন 50 বছর পর্যন্ত থাকার অফার করছে। আচ্ছা, 5 বছর পর্যন্ত বিভিন্ন সময়ে হুজুররা দেখেছিলাম ওয়াজ মাহফিলে বলেছিল, বা অনেক সাধারণ জনগণ বুঝে হোক না বুঝে হোক তারা বলেছিল, বা এনসিপির এই যে ইয়াং নেতা সার্জিস আলম বলেছিলেন যে তাকে 5 বছরের জন্য রাখা যায় কিনা, দেশের উন্নয়নের জন্য। তিনি দেশকে উন্নয়নের তো রোল মডেলে পরিণত করে দিয়েছেন অলরেডি, তাই তাকে রাখতে হবে। আচ্ছা, 10 বছর, ইভেন 50 বছর পর্যন্ত তাকে অফারটা কে দিয়েছে? আমি শুনিনি, মানে দর্শক শ্রোতা আপনারা কেউ শুনেছেন যে কেউ তাকে বলেছে? তার মানে যেখানে মুসলিমেও কয়েকজন লোক বুঝে হোক না বুঝে হোক একটি অনির্বাচিত সরকারকে 5 বছর থাকার জন্য আগ্রহ প্রকাশ করলো, সে সংখ্যাটা নিতান্তই কম সংখ্যক, যা হিসাবেই আনা উচিত না। সেটাকে ডক্টর ইউনূস সাহেব 10 বছর, 50 বছর পর্যন্ত বাড়িয়ে কি বুঝাতে চাইলেন, কি ইঙ্গিত দিলেন? ক্ষমতার চেয়ার তিনি ছাড়বেন না, তার মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে একটি ডেট দিয়ে রেখেছেন, এটি জাস্ট রাজনৈতিক দলের সামনে মূলা ঝুলিয়ে রেখেছেন। তার মানে তিনি ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে রাখবেন। ইঙ্গিতটি অনেকটা এমন মনে হচ্ছে কিনা, মানে নব্য এক ফ্যাসিবাদের আলামত শুরু হয়েছে কিনা দেশে, যেই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সাংবিধানিকভাবে বিচার বিশ্লেষণ করলে এই সরকার যা করছে টোটালটা অবৈধ। সেই সরকার বলছে যে তাকে নাকি 50 বছরের অফার করছে, 10 বছরের অফার করছে। আপনি 50 বছর না, আপনার মারা যাওয়ারই দরকার নাই, আপনি অমর হয়ে থাকেন, সমস্যা নাই কোনো। আপনি একটি দল গঠন করেন। এই যে এনসিপি কিংস পার্টি হওয়ার কথা ছিল, যদিও বর্তমানে আপনাদের সম্পর্ক কেমন যাচ্ছে মনে হয় ভালো যাচ্ছে না, তাদের সাথে প্রেমের সম্পর্কটি আবার গড়ান, ভালোভাবে এরপরে নির্বাচন করেন, জনগণের ভোট নিয়ে আপনি নির্বাচিত হয়ে আসেন, মরণের 8 দিন পর্যন্ত থাকেন, আপনাকে কেউ কিছু বলবে না। বাট আপনি এভাবে অনির্বাচিতভাবে এসে এরপরে বলবেন যে জনগণ তো আমাকে চাচ্ছে, মানে আপনার ভিতরে যে থাকার আরেকটি খায়েশ জন্মেছে সেটিকে আপনি সামনে নিয়ে আসবেন। অত সহজ না, বিষয়টি অত সস্তা না। ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস স্যার, কি বলে সম্বোধন করব? দ্বিতীয় যে বিষয়টি সাক্ষাৎকারের, সাংবাদিক মেহেদী হাসান বলেছিলেন, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, এটি তো কোনো গণতান্ত্রিক ভাষায় বৈধ ওয়ে হতে পারে না। এটি তো বাংলাদেশের বিগত রাজনৈতিক কালচারেও হতো যে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করত। তখন ডক্টর ইউনূস আনসারে বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। হ্যাঁ, সত্য কথা বলেছেন তিনি। মেহেদী হাসান জিজ্ঞাসা করেছেন, নিবন্ধন বাতিল করেছেন আওয়ামী লীগের? ডক্টর ইউনূস সাহেব বলছেন, আমরা নিবন্ধন বাতিল করিনি, জাস্ট তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করে রেখেছি। তখন ডক্টর ইউনূস আরো একটু উৎসাহী হয়ে বললেন, এই নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠেও যেতে পারে। এই কথাটি আসলে তিনি কেন বললেন? অনেকে সলিড মাইন্ডে, ফ্রেশ মাইন্ডে ভাবছেন ডক্টর ইউনূস বয়োবৃদ্ধ মানুষ, তাই সরল সহজ ভাবে বলেছেন। বাট না, এত সহজ সরল মানুষ ডক্টর ইউনূস সাহেব না, যার মধ্যে
ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে রাখার একটি ইচ্ছা জেগেছে, কামনা জেগেছে, বাসনা জেগেছে। আর যাই হোক, তিনি ফ্রেশ মাইন্ডে এমনিতে মন চাইলো আর বলে দিল, বিষয়টি একদমই না। আমার কাছে যেটি মনে হচ্ছে, এই যে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতার চেয়ারের মজা পেয়ে গেছে, তিনি এটাকে আঁকড়ে ধরে রাখতে চায়। সেক্ষেত্রে তার জন্য যারা দেশের যে রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করছে, তাকে চেয়ার থেকে নামিয়ে দিতে চাচ্ছে বা খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করছে, বা অনেকে বক্তব্য দিচ্ছে বা হুঙ্কার দিচ্ছে যে যমুনার দিকে যাত্রা শুরু করবে, তাদেরকে জাস্ট তাদের সাথে একটু খেলে দিল ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেব তাদেরকে একটু ভয়ভীতি দেখালো যে চাবিকাঠি কিন্তু আমার কাছে। আমরা ছোটবেলায় যখন কান্না করতাম বা দুষ্টামি করতাম, তখন বাবা মা বলতো না যে বাঘ আসতেছে, কিন্তু এখনই খেয়ে নেবে, ঘাড় মোটকে দিবে। তো ডক্টর ইউনূস অ্যাজ লাইক সেম ট্রিক্স এখানে অ্যাপ্লাই করলো, যে রাজনৈতিক দলগুলো তোমরা আমাকে খুব প্রেশার দিচ্ছ বা আমাকে হুঙ্কার দিচ্ছ বা আমাকে একটি নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে এখান থেকে সরে যেতে বলছো, চাবি কিন্তু আমার কাছে। দরজার ওই পাশে আওয়ামী লীগকে আটকে রেখেছি, আস্তে করে চাবিটা খুলে দেবো, তোমাদের রাজনৈতিক আস্ফালন, লাফালাফি, আওয়ামী লীগ আসলে সব ছুটে যাবে। তো এই ইঙ্গিতটি মনে হয় ডক্টর ইউনূস এটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে কোনো সময় কিন্তু আস্তে করে চাবিটা খুলে দেবো, তাদের যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওটা উইথড্র করে দেবো। এরপরে তোমরা রাজনৈতিক জোট গঠন করবা, লাফালাফি করবা, ফালাফালি করবা, আমার উপরে প্রেশার ক্রিয়েট করবা, যমুনার দিকে যাত্রা শুরু করতে চাইবা, সেই সুযোগ তোমাদেরকে আর দেওয়া হবে না। আচ্ছা, আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে কেন মানুষ? হ্যাঁ, ভয় পাচ্ছে। যখনই ডক্টর ইউনূস সাহেব এই কথাটি বললেন, তখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে, বাজ পড়েছে। তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে ডক্টর ইউনূস এই কথা কেন, কিভাবে বলে। হ্যাঁ, অভ্যুত্থানের সময় যে ঘটনা ঘটেছে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বা গণহত্যা হয়েছে, সেগুলো বিচারের বিষয়, বিচারিক আদালত সেটি দেখবে, কি হয় সেটি দেখা যাক। সেটি ব্যতীত এই আওয়ামী লীগকে ভয় পাচ্ছে কেন মানুষ? কারণ এই অভ্যুত্থানের পক্ষের শক্তি বা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলো তো বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক, বা আওয়ামী লীগের ভোট ব্যাংকই বাংলাদেশে নেই, তাদের কোনো সাপোর্টারই নেই। এবং সেক্ষেত্রে তারা উদ্ধৃতি দিচ্ছে যে 5ই আগস্ট বা তার পূর্বে 2024 সালের যে জনগণ রাস্তায় নেমে এসেছে, সেটি বড় এভিডেন্স যে আওয়ামী লীগকে জনগণ চায় না। তাহলে যে দেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল, যাদের কোনো জনপ্রিয়তা নেই, ভোট ব্যাংক নেই, সেই দলটির উপরে নিষেধাজ্ঞা দিলেই বাকি আসে যায়, বা ডক্টর ইউনূসের সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিলেই বাকি আসে যায়। যাদের জনপ্রিয়তা নেই, যাদের শক্তি নেই, ম্যান পাওয়ার নেই, হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর ভাষায় আপনাদেরকে বলছি, তো সেই দলটিকে আপনারা এত ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, তার মানে কি বাংলাদেশে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে? আপনারা যে একটু গুছিয়ে উঠেছেন, জোটবদ্ধ হয়েছেন, কেউ কেউ ইসলামী জোট নিয়ে, বিএনপির মতো গুছাচ্ছে, বা এনসিপি অন্যান্য 5 দল তারুণ্যের একটি জোট করার স্বপ্ন দেখছে, সবকিছু তাহলে বানচাল হয়ে যাবে, দেশ ছাড়া লাগবে অনেকের, তাই তো? তার মানে আওয়ামী লীগ, তাদের ভোট ব্যাংক, তাদের জনপ্রিয়তা সবকিছুই যে আছে, তাদেরকে যে জাস্ট এই অভ্যুত্থান সময়ের তাদের যে কর্মকাণ্ড, তাদের এগেনস্টে যে মামলা, বা তাদের যে ঘর বাড়ি জ্বালাও করাও হচ্ছে, তারা রাস্তায় উঠলেই যে তাদেরকে এখন পুলিশ গ্রেফতার করছে, বা গ্রেফতার করেও শান্তি নেই, সেখান থেকে যখন বিচারালয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, তার মানে এগুলো আপনারা করতেছেন এজন্যই যে আওয়ামী লীগ যাতে আর ফিরে আসতে না পারে। আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের অনেকের অস্তিত্বই সংকটে পড়ে যাবে, তাই তো? আচ্ছা, তো দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত কনক্লুশনে এসে যে কথাটি বলবো, যে ডক্টর ইউনূসের সরকার কি তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে, নাকি এটি রাজনৈতিক দলকে জাস্ট মূলা ঝুলিয়ে রেখেছে, তার মধ্যে ক্ষমতার লোভ জেগে বসেছে, তিনি আসলে এখানে এক নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় কিনা, এই কথাবার্তায়, তার এই বক্তব্যে এই ইঙ্গিতই দিচ্ছে কিনা। নাম্বার 2, আওয়ামী লীগ এই দলটিকে এখনো সবাই ভয় পায়, তার মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি। আগামীর নির্বাচনে যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, সরকার গঠন করতে না পারলেও তারা প্রধান বিরোধী দল থাকবে, সেই ধরনের জনবল, ভোট ব্যাংক তাদের আছে, তাই তো? আরেকটি হলো যে তাহলে দেশবাসী ডক্টর ইউনূসকে আরো 50 বছরের সুযোগ দেবেন কিনা, সেই দাবিটি তাহলে সামনের দিকে তুলুন, তাকে বসিয়ে রাখুন। তার যেহেতু এই বয়সে এসে ক্ষমতার খায়েশ তৈরি হয়েছে, তাকে একটু ক্ষমতায় বসিয়ে রাখলে কেমন হয়? দর্শক, আমরা সবাই ইতিমধ্যে জেনেছি খবর নির্বাচন কমিশন থেকে। সেটা হচ্ছে নির্বাচন কমিশন নতুন 2টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এক এনসিপি আর এক জাতীয় লীগ, বাংলাদেশ জাতীয় লীগ নামে যারা পরিচিত। এনসিপি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আমরা কি জানি যে এই জাতীয় লীগ কারা? এই লীগ শব্দটা ব্যবহার করার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা? আওয়ামী লীগের পরিবর্তে একটা দল, লীগ নামে একটা দলকে বাংলাদেশে তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা, সেই অনুসন্ধানে কি আমরা গিয়েছি? কিংবা জাতীয় লীগের এদের ইতিহাস কি, কোথায় থেকে আসলো, এরা কারা, এদের সঙ্গে কারা সংযুক্ত রয়েছে, এদের উদ্দেশ্য কি, এরা কি একটা বিকল্প আওয়ামী লীগ হতে চাচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো কি আমরা ভেবে দেখেছি, কিংবা সেই তথ্যগুলো কি আমরা আদৌ জানি? উত্তর হচ্ছে আমরা বেশিরভাগই সেই তথ্যগুলো জানি না। সেই তথ্যগুলো জানার চেষ্টা করব যে এই জাতীয় লীগ কারা, এরা কি বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে কিনা, কিংবা সরকার এক ধরনের কি বলবো যে সরকারি পৃষ্ঠপোষকতায় একটা দলকে আনতে চাইছে কিনা, যে দলের নামের সাথে লীগ থাকবে, যেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিকল্প হিসেবে এই দলকে ভাবতে পারে। যে 2টি দল, তার মধ্যে
মধ্যে একটি বাংলাদেশ জাতীয় লীগ। এই জাতীয় লীগের যিনি প্রতিষ্ঠাতা আতাউর রহমান, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, যেটা আমরা বেশিরভাগ হয়তো 99% মানুষই জানি না। এরশাদের আমলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এরকম একটা ভাইটাল বাংলাদেশের পোস্ট হোল্ড করা ব্যক্তির গড়া দলটা আজকের নয়, বহু আগের, সেই কবে, সেই 1969 সালে গড়া এই দল। কিন্তু মাঝখানে সেই দলটা কোথায় ছিল? সেই দলটা হাওয়া হয়ে গিয়েছিল কেন? হঠাৎ করে এই নির্বাচনের আগে তাদেরকে নিবন্ধন দেওয়ার পেছনে কারণ কি? এরা আসলে কারা? এখন কারা আছেন? কি উদ্দেশ্য? অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? নাকি আওয়ামী লীগের যারা পরিচ্ছন্ন নেতারা আছেন, নেতাকর্মী আছেন, তারা এই দলে যুক্ত হয়ে একটা বিকল্প আওয়ামী লীগ তৈরির চেষ্টা হচ্ছে? কি হচ্ছে ভেতরে একটু বোঝার চেষ্টা করবো এই জাতীয় লীগ কারা, সেটা বোঝার মাধ্যমে। 24-এর গণ অভ্যুত্থানের ফসল জাতীয় নাগরিক পার্টি যেমন পেয়েছে, নিবন্ধন পেয়েছে। জাতীয় লীগ, বাংলাদেশ জাতীয় লীগ বিষয়ে অনেকেই যে জানেন না, কারণ এর আগে দলটি নির্বাচনে অংশ নিলেও 90 দশকের পরে মূলত ঝিমিয়ে পড়ে এই দলটা। জানা গেছে 1969-এ গঠিত এই দল 1970, 1973, 1979 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 84 সালে দলীয় প্রধান আতাউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের নির্বাহী আদেশে গঠিত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আলোচনার জন্ম দিয়েছিলেন। দ্যাট ওয়াজ 1984। 1984 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম আতাউর রহমান। এতদিন পর দলটি ফের নিবন্ধন নিয়ে রাজনীতির মাঠে ফিরতে চাওয়ায় অনেকের মাঝে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ জাতীয় লীগে কারা সম্পৃক্ত বা বর্তমানে এর নেতৃত্বে কারা রয়েছেন। এ বিষয়ে যে খবর গণমাধ্যম খুঁজে পেয়েছে, সেই খবরগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় লীগের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মাহবুবুল আলম নামের ব্যক্তি। তিনি জানিয়েছেন দলটির উত্থান থেকে শুরু করে আগামীর পথ চলা কিভাবে হবে সেই ব্যাপারে গণমাধ্যমকে। মাহবুবুল আলম জানিয়েছেন 1969 সালের 20 জুলাই আতাউর রহমান খানের নেতৃত্বে জাতীয় লীগ গঠিত হয়। 1969 সাল 20 জুলাই জাতীয় লীগের জন্ম। স্বাধীন বাংলাদেশে 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আতাউর রহমান বাংলাদেশ জাতীয় লীগের হয়ে ঢাকা 19 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় দলটির প্রতীক ছিল লাঙ্গল, যেটা আজকে জাতীয় পার্টির প্রতীক। এরপরে 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে ঢাকা 21 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আতাউর রহমান। একই নির্বাচনে মফিজুল ইসলাম কুমিল্লা থেকে লাঙ্গল প্রতীক নিয়েও নির্বাচিত হন জাতীয় লীগের। বাংলাদেশ জাতীয় লীগ 1983-84 সালে 7 দলীয় জোটের অন্যতম সদস্য ছিল, যারা এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। কিন্তু 84 সালে হঠাৎই মত পরিবর্তন করে এরশাদের নির্বাহী আদেশে গঠিত মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেন বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান আতাউর রহমান। এরপর দলীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান নারী নেত্রী আমিনা বেগম দলের চেয়ারম্যান নির্বাচিত হন। 89 সালের পর চেয়ারম্যান হন অ্যাডভোকেট আব্দুস সোবহান। এরপর ছিলেন মুজাহিদুল ইসলাম। তার মৃত্যুর পর আজহার আলী হাওলাদার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুবরণ করলে বর্তমানে যিনি চেয়ারম্যান 2011 সালে মাহবুবুল আলম, তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেন। নিবন্ধনের বিষয়ে মাহবুবুল আলম বলেছেন, 2017 সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রথম নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম। 2017 সালে প্রথম নির্বাচন কমিশনে তারা নিবন্ধনের জন্য আবেদন করলো। তাহলে 1969 সালে জন্ম নেওয়া দলটি কিভাবে 73, 79 নির্বাচন করলো, সেটাও একটা বড় বিষয়। লাঙ্গল প্রতীক কারা পেল, সেটাও একটা বড় বিষয়। তাহলে কি তারা সেই মুহূর্তে নিবন্ধিত ছিল, পরে তাদেরকে নিবন্ধন বাতিল করা হয়েছে? এই ব্যাপারে কোনো আপডেট তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। দলীয় প্রতীক এরপরে বলা হয় 2022 সালে ফের নিবন্ধনের আবেদন করে, কিন্তু নানাবিধ কারণে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। আওয়ামী লীগের সময়ে 2025 সালের 20 এপ্রিল ফের নিবন্ধনের জন্য আবেদন করে, এবার তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধন দিল। সেখান থেকেই প্রশ্ন উঠেছে যে হঠাৎ করে এই সরকার জাতীয় লীগকে নিবন্ধন দিল কেন? এই জাতীয় লীগ কি অন্যভাবে আসছে কিনা? বাংলাদেশ আওয়ামী লীগের পরিবর্তিত কোনো দল হিসেবে তারা আসার চেষ্টা করছে কিনা? সামনে কি কি ঘটে তাদের দলে, সেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এবং সেই দিকে নজর রাখাটাও ইম্পর্টেন্ট বলেই মনে হচ্ছে এই মুহূর্তে। দলীয় প্রতীক বিষয়ে তিনি বলেছেন যে আগে আমরা যখন আবেদন করেছিলাম তখন আমরা কলার ছড়ি চেয়েছিলাম, অর্থাৎ 2017 সালে কলার ছড়ি চেয়েছিল তারা। পরে দেখলাম ইসিতে নতুন প্রতীক যুক্ত হয়েছে, এখন আমরা কলার ছড়ি পরিবর্তন করে অন্য প্রতীকের জন্য আবেদন করব। কোন প্রতীকের জন্য আবেদন তারা করবে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা জানায়নি। তিনি এটাও বলেছেন যে আমরা আমাদের আগের লাঙ্গল প্রতীকেরও হকদার, তবে লাঙ্গলের জন্য আবেদন করব নাকি নতুন প্রতীক চাইবো সেটা পরবর্তী দলীয় সভায় চূড়ান্ত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। লাঙ্গলের প্রসঙ্গ এসেছে, এমনও কি তাহলে হতে পারে যে তারা যেহেতু 73 সালে 79 সালে লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেই কারণে জাতীয় পার্টির কাছ থেকে লাঙ্গল কেড়ে নিয়ে তাদেরকে দেওয়ার একটা ব্যাপার কি আসতে পারে? সেটা আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দলটির আগামী পথ চলা বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছে। তারা বলেছে যে জুলাই সনদ, মানে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, 71-এর যে স্পিরিট, দুই স্পিরিটকে ধারণ করেই তারা সামনে এগিয়ে যেতে চায়, দল হিসেবে দুইটাকেই ওন করতে চায়। তার মানে হচ্ছে তারা তাদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র নতুন করে লিখেছে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে, সেটাকে তাদের গঠনতন্ত্রে তারা ঢুকিয়েছে। সব মিলিয়ে ব্যাপারটা এখনো পরিষ্কার নয় যে 1969 সালে জন্ম নেওয়া দলটা 73, 79-তে লাঙ্গলে নির্বাচন করলো, দলের প্রধান নির্বাচিত হলেন, আরও একজন নির্বাচিত হলেন, তারপরে লাঙ্গল কোথায় গেল, তারপরে তাদের নিবন্ধন কেন বাতিল হলো, তারা
আওয়ামী লীগের আমলে নিবন্ধন চেয়ে কেন পেল না, এই সরকার তাদেরকে হঠাৎ করে এত দল থাকতে 143টা দল আবেদন করার ভেতরে মাত্র 2টিকে সরকার পছন্দ করলো, একটা তো এনসিপি হবেই, দ্বিতীয় অপশনটাই তারা বাংলাদেশ জাতীয় লীগকে কেন বেছে নিল, এরকম অনেক প্রশ্নের উত্তর আমাদেরও অজানা। দর্শক, আপনার যদি জানা থাকে কিংবা এই ব্যাপারে যে বিশ্লেষণগুলো করলাম, যে আলোচনা করলাম, সেখান থেকে আপনার মনে নতুন কোনো ধারণা যদি